দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। আজকে আমরা মূলত কথা বলতে চাই যে আমাদের যে বিষয় সেটা হচ্ছে আমিষ উৎস। আজকে যেটা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু প্রাণী সম্পদ যে সেবা সপ্তাহ এবং প্রদর্শনীর উদ্বোধন করেছেন। দুদিনব্যাপী অনুষ্ঠান চলছে, আজকে তিনি উদ্বোধন করেছেন। আমিষের যে উৎস মূলত সেটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। এই খাতের কী কী চ্যালেঞ্জ রয়েছে, কী কী সম্ভাবনা রয়েছে এবং চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুতি আমরা কতদূর পৌঁছেছি। আমরা সবজি, মাছ, পোলট্রি এবং প্রাণী সম্পদ মোটামুটি এই সব খাতে কিন্তু আমরা এক ধরনের মানে বিপ্লব যদি বলা যায়, আমরা বিপ্লব ঘটেছে। ব্যাপক আমাদের চাহিদার তুলনায় যোগানও আমাদের বেড়েছে। সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই আমরা। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন এবং স্টুডিওতে আমার সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শাহিনুর আলম, পরিচালক সম্প্রসারণ প্রাণী সম্পদ অধিদপ্তর। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি, শুরুতে আমি যেটা আপনাকে বললাম যে আমরা কথা বলতে চাই আমিষ উৎস নিয়ে, নমস্কার নাম দিয়েছি আমরা। এইভাবে যদি শুরু করি যে ধরেন যে দেশে গবাদি পশুর সংখ্যা এখন অনেক এবং এই ব্যবসার সাথে অনেকেই জড়িত, যারা নতুনভাবে ব্যবসা শুরু করেছেন বা যারা পুরনোভাবে আছেন। সব মিলিয়ে যেটা আমি শুরুতে বললাম যে আমাদের যে মাছের চাষ, আমাদের যে সবজি, আমাদের পোলট্রি খাত, আমাদের যে প্রাণী সম্পদ, এক ধরনের বিপ্লব ঘটে গিয়েছে। সেই বিপ্লবের যদি ঘটে যাওয়ার যে পেছনের যে গল্প, পেছনের যে কাহিনী, আপনারা এই খাতে কাজ করছেন দীর্ঘদিন ধরে। আমি যতটুকু জেনেছি আপনি একদম মাঠ থেকে কাজ শুরু করেছেন এবং মাঠে কাজ করছেন। আপনি সেইখান থেকে একটু শুরু করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আজকের দিনটি ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য অত্যন্ত একটা মাহেন্দ্রক্ষণ। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিনের যে আমাদের স্বপ্নের একটা জায়গা, যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের এ ধরনের একটি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনীতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে থাকবেন, উপস্থিত থাকবেন, সেটি আজকে আমাদের পূর্ণ হয়ে গেছে। সেই জন্য আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। সারা দেশেই আমাদের 64টি জেলায় এবং বিভিন্ন উপজেলাতে আজকের এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী একযোগে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে। এটি আমাদের একটা গর্বের জায়গা আজকে। তো যে বিষয়টি আপনি বলেছেন যে আসলে অনেক ক্ষেত্রেই দেশের বিশেষ করে কৃষি সেক্টরে অনেক ক্ষেত্রেই বিপ্লব ঘটে গেছে। আসলে এর পাশাপাশি যে সেক্টরটা নীরবে একটা বিপ্লব সংগঠিত হয়েছে সেটি হলো প্রাণী সম্পদ অধিদপ্তরের বিপ্লব। জি, আমি সেটাই মিন করছিলাম যে আপনি সেটাই একটু বলবেন। জি, এক্স্যাক্টলি। তো দেখেন, আমি যদি একটু পিছনের দিকে একটু ফিরে যাই, স্বাধীনতা উত্তর বাংলাদেশ যখন পর্যদস্ত অর্থনীতি, সেই সময়ে যদি আমি প্রাণী সম্পদের ছোট্ট একটি কথা বলি, আমাদের উৎপাদন সে সময় ছিল, যদি আমি দুধের উৎপাদন বলি, সারা দেশে সে সময় দুধের উৎপাদন ছিল মাত্র 10 লক্ষ মেট্রিক টন। আমি যদি মাংসের কথা বলি, সে সময় মাংস উৎপাদন ছিল মাত্র 5 লক্ষ মেট্রিক টন এবং সে সময় ডিম উৎপাদন ছিল মাত্র 150 এই অর্থ বছরে 150 কোটি ডিম উৎপাদন হতো। তখন যদিও জনসংখ্যা 7.5 কোটি ছিল। আজকে দেখেন স্বাধীনতা উত্তর 50 বছর পরে ইতিহাসটা, গল্পটা কোথায় গেছে। আজকে 2022-23 অর্থ বছরে সেই উৎপাদন আমাদের একটা ঈর্ষণীয় জায়গায় পৌঁছে গেছে। তার মানে আমাদের দুধের উৎপাদন চলে গেছে প্রায় 141 লক্ষ মেট্রিক টনে। আমাদের এখানে মাংসের উৎপাদন 87 লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গেছে। আমরা যদি ডিমের কথা বলি, 2337 কোটি ডিম উৎপাদন হচ্ছে আমাদের বছরে। এটি একটা আমাদের অনবদ্য একটি সাফল্য। এই জায়গাটি কিন্তু একদিনে হয়নি। এটা একদিনে হওয়ার কথা না, অনেক কাজ করতে হয়েছে আপনাদের। আমাদের এখানে যেমন যেভাবে আমাদের কাজ করতে হয়েছে, একাধারে কাজ করেছে সরকার, অধিদপ্তর এবং সবচেয়ে বড় জায়গায় যারা কাজ করেছে, যাদের কৃতিত্ব আমি দিতে চাই, সেই আমার খামারি ভাই বোনেরা। তারা কিন্তু আজকে এটিকে মনে লালন করেছেন, এটাকে অর্থনীতির একটা জায়গা হিসেবে বেছে নিয়েছেন, এটিকে তাদের একটা স্বপ্ন পূরণের জায়গা হিসেবে বেছে নিয়েছেন। সেই জায়গা থেকেই কিন্তু আজকে এটা এসছে। আর সেই পথ দেখার কাজটি করেছে মন্ত্রণালয়, পথ দেখার কাজটি করেছে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মীরা। আপনি যে খামারি ভাই বোনেরা বললেন যে তারা এই কাজটি করেছে এবং এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। এখন দেখেন, একটা সময় তো আমরা দেশীয় গরু দেখেছি, এখন সেই দেশীয় গরু থেকে আমরা এখন উন্নত জাতের গরু দেখতে পাচ্ছি।
হাড্ডিসার গরু একদম জীর্ণ শীর্ণ, এখন মোটা তাজাকরণ করার ফলে স্বাস্থ্যসম্মত গরু আমরা পাচ্ছি, হেলদি গরু আমরা দেখতে পাচ্ছি। এখন আমার দেখা মতে অনেকেই, আপনি খামারি ভাই বোনেরা বললেন সেই ইস্যুতেই বলতে চাচ্ছি যে অনেকেই এই পেশায় এসেছেন, অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন, এটা নিয়ে পড়ে থেকেছেন। দেখা গেছে যে কিছুদিন পরে আবার তারা অনেকেই টিকে গেলেও কেউ কেউ আবার লোকসান গুণে সেখান থেকে ফিরে এসেছেন। এখন এই যে এই পেশায় যাওয়া, এই একটা স্বাবলম্বী হওয়ার জন্য গেলেন তিনি, আবার খুব দ্রুতই আবার সেখান থেকে ব্যাক করতে হলো, তাকে ফিরে আসতে হলো, লোকসান গুনতে হচ্ছে। এই জায়গাটায় কোনো পরামর্শ আছে নাকি, হুটহাট করে যাওয়া আবার লোকসান? নিশ্চয়ই, আপনি খুব একটা ভালো প্রশ্নের অবতারণা করেছেন যে একসময় হাড় ঝিরঝিরে গরু, এটা আসলে গ্রামে গঞ্জে যদি 80-র দশকের ওই দিকে ফিরে যান তখন দেখা যেত যে হাড় হামেশাই যে কিছু অনেক সময় হাড্ডিসার গরু বা খুব একটা ভালো স্বাস্থ্য নেই, এই ধরনের অবস্থা ছিল। আজকে কিন্তু সেই অবস্থা পাল্টে গেছে, একদমই পাল্টে গেছে। এখন মাঠে ঘাটে আপনি যখনই দেখি গরু দেখলে কিন্তু সেরকম গরু আমি দেখি না। আজকে আপনি যদি আমাদের প্রদর্শনীতেও যে সমস্ত গরু এসেছে আমরা দেখেছি, দেখলেই মানে একটা ভালো লাগার জায়গা, প্রাণ জুড়িয়ে যায়। তো এটি কিন্তু হয়েছে শুধুমাত্র, আমি বলবো যে একদিনে এটাও হয়নি, এখানে কিন্তু আধুনিক প্রযুক্তির ছোঁয়া আছে। এখানে গবাদি পশু পালন যে আধুনিক ব্যবস্থাপনা, সেটি কিন্তু অধিদপ্তর সেই কাজটি করেছে। কৃষকের মাঝে এই টেকনোলজিগুলোকে নিয়ে যাওয়া হয়েছে, গবাদি পশুর খাদ্যের জায়গাটিতে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ব্যবস্থাপনা, তাদের যত্ন এবং তাদের সার্বিক যে ব্যবস্থাপনার বিষয়টি, সেটি কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। পাশাপাশি আরেকটা কথা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে, গবাদি পশু পালন গ্রামীণ অর্থনীতির শক্তিশালী একটা ভিত। সেই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী বলতে এই জন্যই আমি বোঝাচ্ছি যে গ্রামের মানুষ, যারা অধিকাংশ মানুষ, আমরা জানি যে আমরা বলেও থাকি যে আমাদের দেশের মোট জনগোষ্ঠীর 20% লোক সরাসরি কিন্তু এই গবাদি পশু পালনের সাথে জড়িত। আর প্রায় 45% মানুষ কোনো না কোনোভাবে কিন্তু এই গবাদি পশু পালন করছে। তো সেই জায়গাটিতে এই মানুষগুলো, তারা শুধু গবাদি পশু পালন করছে শুধুমাত্র পালনের জন্য নয়, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্নের জায়গা তৈরি হয়ে আছে গ্রামের মানুষগুলোর, যে এই গবাদি পশুকে ঘিরে তার একটা স্বপ্ন তৈরি হয়েছে। সেই তার স্বপ্ন এবং আধুনিক ব্যবস্থাপনা, এই দুইয়ের মিশেলে কিন্তু আজকের এই হাড়জির যে গরুর যে অবস্থা, সেটি কিন্তু পরিবর্তিত হয়েছে। আমি জানতে চেয়েছিলাম যে যারা যে হুট করে খামারি, যারা নব্য খামারি হয়ে যায়, উদ্যোক্তা ঢুকে যায়, কিন্তু আবার তারা লোকসান করে বেরিয়ে আসে, অনেকেই টিকে যায়, আবার কেউ কেউ আবার বেরিয়ে আসছে, ওই জায়গাটাই প্রাণী সম্পদ অধিদপ্তর মানে কিভাবে কাজ করতে পারে? হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে শুধুমাত্র প্রাণী সম্পদের লালন পালন ব্যবস্থার জন্য নয়, প্রত্যেকটা পেশাতেই, আপনি যে পেশাতেই আমি যাব না কেন, তার একটা হাতে খড়ি কিন্তু আমার দরকার। আচ্ছা, আমরা যদি গবাদি পশু পালনের ক্ষেত্রেও অনেকেই এখানে সাফল্য অর্জন করছে, সাফল্যের হারই অনেক বেশি আমি মনে করি। ঝরে পড়া থাকতেই পারে, তাদের সংখ্যা খুব বেশি আমি সেটি বলতে চাই না, কারণ এখানে এক্ষেত্রে যেটি করা উচিত, প্রত্যেকটা যুবক ভাই বোন যারা এই পেশায় আসতে চাচ্ছেন, আমাদের পরামর্শ, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শ, বা সারা বাংলাদেশের 493টি উপজেলায় কিন্তু আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে। সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের এই প্রান্তিক ভাই বোন খামারি এবং যারা এই পেশায় আসতে চায়, তাদের জন্য পরামর্শের দরজা এখানে খোলা আছে। পাশাপাশি প্রতি বছর আমরা কিন্তু আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, সরকারি অর্থায়নের মাধ্যমে এই যুবক ভাইদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি। তাদের কিন্তু একটা হাতে খড়ি নিয়ে, একটা প্রশিক্ষণ নিয়ে এই পেশায় আসা উচিত। তাহলে এই জায়গার যে লো ফলগুলো আছে, ব্যবস্থাপনার জায়গাটা আছে, এই জায়গাটা তিনি বুঝতে সক্ষম হবেন। ফলে তাদের ঝরে পড়া বলেন বা ক্ষতির আশঙ্কার জায়গাটা কিন্তু অনেকাংশেই কমে আসবে। প্রাণী সম্পদ ও ডেইরি উৎপাদনের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে ৩,৮৮৫ কোটি টাকার 3,000 আমরা যতটুকু পেয়েছি, 4,000 কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 4,000 সহায়তা দিয়েছে বিশ্ব ব্যাংক। ঋণ এই ঋণ শেষ পর্যন্ত একদম যারা তৃণমূল পর্যায়ে খামারি আছেন, একদম তৃণমূল পর্যায়ে, কিছু আছেন বাণিজ্যিক খামারি, অনেক বড় খামার তাদের রয়েছে, তাদের খামারে হয়তো 400-500 এরকম গবাদি পশু রয়েছে, কিন্তু অনেক খামারি আছে তাদের হয়তো 20, 25, 30, 40টা রয়েছে। তো এখন তাদের সাথে তো প্রতিযোগিতা করে তাদেরকে টিকে থাকতে হবে। এখন এই যে এত ঋণ, এত এইসব বিষয়গুলো বাটোয়ারা বলেন, বন্টন বলেন, বা ঋণ পাওয়ার ক্ষেত্রে অনেক
ক্রাইটেরিয়া থাকে, অনেক নিয়মকানুন থাকে, ছোট খামারিরা শেষ পর্যন্ত ওই এই যে ঋণের যে ছোঁয়াটা, ওই ছোঁয়াটা তারা পায় না। তাদের কাছে পৌঁছানোর জন্য আসলে তাদের জন্য তো নীতিমালা নিয়মকানুনের অনেক ব্যাপার স্যাপার থাকে। নিশ্চয়ই। একটা জায়গায় একটু আমি আপনাকে বলে রাখি যে আমাদের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটি LDDP আমরা বলছি, এটি প্রাণী সম্পদের অন্যতম একটা বৃহৎ প্রকল্প। এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে সারা দেশে, পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা বাদে সব জেলায় এই প্রকল্পের কার্যক্রমটি আছে। এটি কিন্তু ঠিকই বলেছেন আপনি, বিশ্বব্যাংকের ঋণের একটা অর্থায়নে এই টাকাটি ব্যয় হচ্ছে, কিন্তু এখানে একটা বিষয়, এখান থেকে কিন্তু আসলে কৃষককে ঋণ দেবার জন্য নয়। এই প্রকল্পের যে উদ্দেশ্যটি সেটি হলো কৃষকের সক্ষমতা বৃদ্ধির জন্য, কৃষকের গবাদি পশুর উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য, কৃষককে আধুনিক প্রযুক্তিতে তাদেরকে অভ্যস্ত করবার জন্য, প্রশিক্ষণ, এক্স্যাক্টলি, এবং তাদের প্রশিক্ষণ দেবার জন্য, তাদের যে দক্ষতা বৃদ্ধির জন্য, জ্ঞানের জায়গাটাকে বাড়াবার জন্য এই প্রকল্প কাজ করছে। আপনি হয়তো জেনে খুশি হবেন যে এই প্রকল্পের আওতায় সারা দেশে 6500টি কৃষক, আমরা এটাকে প্রডিউসার গ্রুপ বলি, এই প্রডিউসার গ্রুপ তৈরি করা হয়েছে। আচ্ছা। এবং 6500টি কৃষক মাঠ স্কুল তৈরি করা হয়েছে, যে স্কুলে কৃষকেরা আসে সেখানে কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদেরকে এই প্রশিক্ষণের মাধ্যমে গবাদি পশু পালন ব্যবস্থাপনা, সেটার আমাদের বাজারজাত করা এবং সার্বিক ব্যবস্থাগুলোকে তাদের হাতে কলমে শেখাবার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের বিশ্ব পরিবর্তিত হয়ে যাচ্ছে, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি, তো মেকানাইজেশনের দিকে আমাদের যেতে হবে। যে কৃষিতে যেভাবে মেকানাইজেশন হয়েছে, আমাদের প্রাণী সম্পদে কিন্তু ছোঁয়াটা লেগেছে। এখান থেকেও, এই প্রকল্প থেকে আমরা কিন্তু সেই প্রান্তিক মানুষগুলোকে সেই প্রডিউসার গ্রুপের মাধ্যমে, এখানে দু ধরনেরই আছে, এই প্রকল্পের যারা অংশীদার বা সুফলভোগী এবং যারা নন, দুই সেক্টরেই আছে উদ্যোক্তা উন্নয়ন, তাদের মেকানাইজেশনে নিয়ে আসা, ভ্যালু অ্যাডেড পণ্য তৈরি করার যে জায়গাগুলোকে সেই প্রকল্প থেকে সহায়তা দেওয়া হচ্ছে। এটি কিন্তু অন্যতম বড় কাজ এই প্রকল্পের। একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি কৃষকের বাড়িতে যখন একটা গরু থাকে, একটা গবাদি পশু থাকে, সেটা ছাগল হতে পারে, বকরি হতে পারে, খাসি হতে পারে, গরু হতে পারে, তো সেইটা নিয়ে এক ধরনের আপনি বললেন স্বপ্ন থাকে, হ্যাঁ, যে এটা একটু বড় হবে, ওর একটা বাছুর হবে, ওর একটা বাচ্চা হবে, সেটা বিক্রি করব, মেয়ের বিয়েতে আমি সেটা খরচ করব, নিজের স্ত্রীকে একটা লাল রঙের শাড়ি কিনে দেবো, এরকম স্বপ্ন ঘিরে তৈরি হয়। তো সেই জায়গাটা তো আছেই, সেই সাথে মানে অন্যদিকে আপনারা একটা গুরুত্ব দিচ্ছেন যে পশুর সংখ্যা কমিয়ে, হ্যাঁ, পশুর সংখ্যা কমিয়ে সীমিত করে আপনারা মাংস এবং দুধের যেটা বাড়ানো যায় সেদিকে অগ্রাধিকার দিচ্ছেন। মানে পশুর সংখ্যা সীমিত করে ওদিকে অগ্রাধিকার দিচ্ছেন। জিনিসটা একটু ব্যাখ্যা করা দরকার যে এটা কেন, আসলে সংখ্যা কেন কমাচ্ছি, ওদিকে মাংস এবং দুধের দিকে কেন আমরা অগ্রাধিকার দিচ্ছি? ধন্যবাদ, চমৎকার একটি বিষয় বলেছেন। যে দেখুন, বাংলাদেশ 1,46,000 বর্গ কিলোমিটার ছোট্ট একটি দেশ। জি। এই দেশটাতে সরকারি এক হিসাবেই দেখা যায় প্রতি বছর প্রায় 22,81,000-এরও বেশি মানুষ মূল জনস্রোতের সাথে যুক্ত হচ্ছে। এটি একটা আমাদের অন্যতম চ্যালেঞ্জ। পাশাপাশি আমরা যদি বলি, আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে 10টা দেশের কথা যদি উল্লেখ করি আমি, যে ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি, তার মধ্যে 7 নম্বরে বাংলাদেশ। প্রতি বছর আমরা প্রায় 2 লক্ষ হেক্টরেরও বেশি জমি হারিয়ে ফেলছি ডিউ টু আমাদের ক্লাইমেট চেঞ্জ আছে, এখানে নদী ভাঙন আছে, আরবানাইজেশন আছে, অনেকগুলো বিষয় আছে। ফলে আমাদের এক্স্যাক্টলি, ফলে আমাদের যে গবাদি পশুর যে জায়গাটা, লালন পালনের যে জায়গাটা, চারণভূমি, তো এটা সংকুচিত হয়ে আসছে। পাশাপাশি আবাসনের এই জায়গাটাতে গরু লালন পালনের জায়গাটাও কিন্তু সংকুচিত হয়ে আসছে। সেই জন্য আমরা কিন্তু সংখ্যার দিকে নয়, আমরা মনোযোগী হয়েছে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য। আগে যে গরু আমাদের দুধ দিত 1 লিটার, 2 লিটার, 3 লিটার, আমাদের দেশেই এখন আমাদের সেই গরু দুধ দিচ্ছে আমাদের দেশেই 30 লিটার, 40 লিটার, 45 লিটারের পর্যন্ত গরু আমাদের দেশেই দুধ দিচ্ছে। তো এটি একটা বৈপ্লবিক পরিবর্তন। এটিও কিন্তু আসলে এই সংখ্যার দিকে না গিয়ে আপনারা উৎপাদনের দিকে জোর দিচ্ছেন। এক্স্যাক্টলি।
তো আমাদের দেখেন যে এই উৎপাদনটা বৃদ্ধি হয়েছে কিন্তু এই অনেকভাবেই, যেটি আমি বলেছিলাম যে এটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা 1973 সালে শুরু করেছিলেন, তার মাধ্যমে বিগত এক দশকের কথা যদি আমি বলি, বিগত এক দশকেই আমাদের কৃত্রিম প্রজনন কার্যক্রমটা প্রাণী সম্পদ অধিদপ্তরের জাত উন্নয়নের জন্য, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অন্যতম একটি কাজ। তো সেই মাধ্যমেই একযোগেই আমাদের 28% থেকে এখন 56%-এ আমরা কৃত্রিম প্রজনন আমরা এগিয়ে গেছি। এটি একটা পরিবর্তন, যার ফলে আমাদের যে গরু এখন আগে 3 লিটার দুধ দিত, 4 লিটার দিত, সেই গরু এখন আমাদের 10, 15, 20, যেটি আমি বললাম সর্বোচ্চ 40-45 পর্যন্ত লিটার দুধ দিচ্ছে। আমরা এদিকেই যেতে চাই। আমাদের এখানে অনেক অপরচুনিটি আছে। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের জাতীয় যে উৎপাদনের যে গড় অনেক বেশি, আমরা অনেক পিছিয়ে আছি। সো আমাদের এই দেশেই আমরা যেতে চাই, আমরা যেন উৎপাদনশীলতা বাড়িয়ে অল্প অ্যানিমাল দিয়েই আমাদের গোটা জনগোষ্ঠীর আমিষের কৃষিপ্রধান একটি দেশ, আমরা কৃষিপ্রধান দেশ, আমরা সেই দেশে আমরা এত পিছিয়ে, এখনও অনেক পিছিয়ে আছি অন্যান্য দেশের তুলনায়। আমরা তো শিল্পোন্নত দেশ না, আমরা আমাদের বেসড হচ্ছে কৃষিমন্ত্রী সেদিন বলেছেন যে কৃষি হচ্ছে প্রাণ, কৃষি তাদের কেন্দ্র, এবং কৃষিকে কেন্দ্র করেই তারা দেশের উন্নয়নটাকে ওই দিকে মানে এগিয়ে নিতে চান। সেই কৃষির প্রধান দেশে এই যে অনেক পিছিয়ে আছে আমরা, যে যাই বলুক না কেন, যে আমাদের যে চাহিদা, যতটুকুন আপনার আমিষের যে চাহিদা, সেই চাহিদা পূরণে আমরা কতটুকু সক্ষম হচ্ছি, বা আগামীতে এই চাহিদা তো আরও অনেক বাড়বে, সেই জায়গাটায় সেই যোগানের জন্য আমরা কতটা প্রস্তুত আছি। শুধু প্রাণী সম্পদ অধিদপ্তর তো না, আরও অনেক সংস্থা রয়েছে, আরও অনেকেই কাজ করছে, সবাই মিলে ওই যোগানটাকে ঠিক রাখার জন্য তাদের প্রস্তুতি ঠিকমতো আছে কিনা, প্রস্তুতি নিচ্ছেন কিনা, সেসব বিষয় নিয়ে বিরতির পরে এসে আপনার সাথে কথা বলবো। দর্শক, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি কোথাও যাবেন না। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জেলা প্রসঙ্গ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আমিষ উৎস ইনস্টিটিউটে। আমার সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শাহিনুর আলম, পরিচালক সম্প্রসারণ প্রাণী সম্পদ অধিদপ্তর। বিরতির আগে জানতে চেয়েছিলাম এই যে চাহিদা এবং চাহিদার যে যোগান, বড় একটি জায়গা এখানে আমাদের একটা শূন্যতা রয়েছে, ঘাটতি রয়েছে। আপনি বললেন যে ধরেন আমাদের ছোট একটি দেশ, কিন্তু সেই দেশের জনসংখ্যা অনেক বড়, প্রায় 18 কোটি জনসংখ্যা, এবং সেটা বাড়ছে প্রতিনিয়ত। সেই জায়গাটায় প্রাণী সম্পদ অধিদপ্তর বা এই যে গবাদি পশু বা আমিষের উৎস, সেইটা পূরণে কতটা প্রস্তুতি আমাদের রয়েছে। যদি আমি এভাবে বলি যে ধরেন প্রয়োজনের কারণেই বা প্রযুক্তির বিকাশে আমরা গরুর যে লাঙল, মই, আমরা হাল, এগুলো আমরা এখন আমাদের নেই, কিন্তু গরুটা রয়ে গেছে। গরুর মাংসের চাহিদা বিন্দুমাত্র কমেনি, বরং বেড়েছে, তো বেড়েই চলছে। সেই জায়গাটায় সেই চাহিদা পূরণে আমিষের উৎস দিতে গিয়ে আপনারা আসলে যে প্রস্তুতি থাকা দরকার, সেই জায়গাটা আমরা আছি কিনা? ধন্যবাদ। ঠিকই বলেছেন যে প্রতিদিনই আমাদের দেশে কিন্তু প্রাণীজ আমিষের চাহিদা বাড়ছে। মানুষের একটা দেশ যখন উন্নতির দিকে ধাবিত হয়, মানুষের গড় জিডিপি যত বেশি বাড়তে থাকে, মানুষের প্রাণীজ আমিষ গ্রহণের চাহিদাটা কিন্তু তত বাড়তে থাকে। তো সেই জায়গাতে আমরাও সেই জায়গাতে কাজ করছি। একটু আগেই আমি আপনার সাথে আলোচনা করেছিলাম যে দেখুন, আমাদের এক দশক আগেও আমাদের যে উৎপাদনের যে চিত্র ছিল, আজকে সেই এক দশক পরে আমাদের এই জায়গাতে এসে আমাদের দুধের উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় 7 গুণ, আমরা মাংসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় 8 গুণ, এবং ডিম উৎপাদন বৃদ্ধি পেয়েছে 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। আজকে এই যে উৎপাদন বৃদ্ধির জায়গাটি, এই জায়গাটিতেও আমি বলতে চাই, একসময় আমাদের কৃষকের যে ছোট্ট আঙিনাতে বা ছোট্ট ঘরে যে মুরগিটি লালন পালন করা হতো বা যে গরুটি লালন পালন করা হতো, সেই অবস্থা নেই। সেই জায়গা থেকে আজকে আমাদের লক্ষ লক্ষ বেকার যুবক এবং অনেক উদ্যোক্তার শ্রমঘন তাদের এখানে বিনিয়োগ এবং তাদের নিজস্ব আত্মিক যে জায়গাটি, তার কারণে আজকে কিন্তু একটা শিল্পে রূপান্তরিত হয়েছে। পোলট্রি একটা শিল্পে পরিণত হয়েছে। আজকে প্রতিদিন আমাদের যে ডিমের উৎপাদন হচ্ছে, এই চাহিদাটা কিন্তু আমাদের যে জনপ্রতি
এফএওর একটা তথ্য অনুযায়ী চাহিদা নিরূপণ করা হয়েছে যে প্রতি বছরে একটি মানুষের জন্য 104টি ডিম। সেই হিসাবে আমরা এখন সরবরাহ করতে সক্ষম হয়েছি প্রায় 134টি ডিম প্রতি বছর। আমরা এখানেই থেমে থাকতে চাইনি, আমাদের লক্ষ্য সামনে। আত্মতৃপ্তির জায়গায় এখানে অধিদপ্তরের নেই, আমরা যেতে চাই আরও সামনে। আপনি জানেন যে বর্তমান সরকারের যে প্রেক্ষিত পরিকল্পনা আছে, সেই প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী আমরা সামনে যেতে চাই যে 2030 সালের মধ্যে এই ডিম 165টি ডিমে আমরা নিয়ে যেতে চাই। আমরা 2041 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ তৈরি হবে, সে জায়গায় প্রতিটি মানুষের জন্য 208টি ডিম আমরা সরবরাহের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কিন্তু কাজ করছি। শুধু ডিম নয়, দুধের ক্ষেত্রেও আমি বলতে চাই, দুধের ক্ষেত্রে এখন আমরা 141 লক্ষ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে প্রতি বছর। অর্থাৎ প্রতিটি মানুষের জন্য আমাদের প্রাপ্যতা এখন 221 মিলিলিটার দুধ। এটি আমরা 2030 সালের মধ্যে নিয়ে যেতে চাই এই দুধ সরবরাহের পরিমাণ 270 মিলিলিটারে। যখন আমাদের স্মার্ট বাংলাদেশ হবে, প্রতিটি মানুষের জন্য 300 মিলিলিটার দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা আমাদের প্রেক্ষিত পরিকল্পনা এবং অধিদপ্তরের মাধ্যমে আমরা সেখানে নিয়ে যেতে চাই। পাশাপাশি আমরা যদি বলি মাংসের কথা, যে জায়গাটি আসলে অনেক বেশি আলোচিত হয়, এই মাংসের জায়গাতেও বর্তমানে আমাদের যে উৎপাদন আছে, প্রতিটি মানুষের জন্য প্রায় 137 গ্রাম মাংস আমরা উৎপাদন করছি। যদিও আমাদের এফএওর তথ্য অনুযায়ী আমরা 120 গ্রাম মাংসের কথা বলি প্রতিদিন প্রতিটা মানুষের জন্য। তো আমাদের লক্ষ্যমাত্রা আছে 2030 সালে সবার জন্য এই মাংসের পরিমাণটা আমরা নিয়ে যেতে চাই 150 গ্রাম। একটা বিষয় সেটি হচ্ছে, আপনি বললেন যে এর আগে বলেছিলেন 87 লাখ মেট্রিক টন মাংস উৎপাদন হচ্ছে এবং 120 গ্রাম প্রতি মানুষের জন্য বরাদ্দ, এটাকে আপনারা বাড়াতে চাচ্ছেন। এবং ডিমও ঠিক সেরকম, যা আমাদের এখন যা চাহিদা তার থেকে বেশি দুধের ক্ষেত্রে তাই, এবং সেটা সব মানুষের কাছে আপনারা দিতে চান। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, যা হচ্ছে দেখেন। অন্য প্রসঙ্গে আমি বলি, বাজারে আপনি গরুর মাংস কথাই আমি বলি যে 87 লাখ মেট্রিক টন মাংস উৎপাদন হচ্ছে, অথচ 750 থেকে 800 টাকার মধ্যে আমাকে গরুর মাংস কিনতে হচ্ছে। মানুষের স্বপ্ন যে তারা 500 টাকায় এই মাংসটা কিনতে চায়। অনেক চেষ্টা তদবির, অনেক কিছু হয়েছে এটার জন্য, গত 2-3 মাস ধরে দেখছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আসলে 750-এর নিচে আসছেই না, এই হচ্ছে অবস্থা। আমি মাঝে মাঝে দেখেছি প্রাণী সম্পদ দপ্তর অথবা খাদ্য, যে আপনাদের একটা পিক আপে করে আপনারা বিভিন্ন এলাকায় গিয়ে আপনারা একটু কম দামে, বিশেষ করে বাজার থেকে কম দামে আপনারা মাংস বিক্রি করতে দেখেছি, ডিম বিক্রি করতে দেখেছি, দুধ দেখেছি। আমি ছোট্ট একটা চেয়ার নিয়ে বসে একটা স্লিপ দিচ্ছেন, মুরগিও। আমিও চেয়েছিলাম আমি কিনবো, কিন্তু আমি আবার যখন গেলাম তখন দেখলাম শেষ হয়ে গেছে, নিমিষে শেষ হয়ে যাচ্ছে। মানে আপনি অনেক উৎপাদন, অনেক কিছু আমাদের হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাজারে গিয়ে আমি সেইটা আসলে নিতে পারছি না। হ্যাঁ, দামের কারণে নিতে পারছি না। আপনারা চেষ্টা করছেন, এত উৎপাদন, এত কিছু, কিন্তু কোথায় জানি একটা শুভঙ্করের ফাঁকি যে আমি ঠিক পাচ্ছি না। সত্যি এটি বর্তমানে আমাদের দেশে সবচেয়ে একটা আলোচিত বিষয়। আমি মনে করি যে আমাদের প্রাণীজ আমিষের, বিশেষ করে মাংসের একটা দাম বৃদ্ধির যে বিষয়টি, এটি আলোচিত হয়েছে। তো এই জায়গায় একটা মাংসের দামের কথা যদি আমরা বলি, আচ্ছা, আপনি দেখবেন যে গ্লোবাল ফুড প্রাইস ইন্ডেক্স, সেই জায়গাতেও যদি আপনারা দেখেন, তাহলে বিশ্বের যে অধিক উৎপাদনশীল যারা উৎপাদন করে মাংস, ডিম, এরা, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যে মাংসের দামের যে বিষয়টি, সেটি যে একেবারেই অনেক বেশি, সেটাও আমি বলবো না। আবার আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকাটা জরুরি, এটি আমরাও মনে করি। কিন্তু এইটার দামটা কেন এত বেশি বাড়ছে, এর পিছনে কিন্তু অনেকগুলো গল্প। আপনারা জানেন যে আমাদের দেশ গবাদি পশুর 70 থেকে 80% বেশি যে খরচটা হয়, তার হলো খাদ্য খরচ, গবাদি পশুর খাদ্য খরচ। তো এখন নানান কারণে আমাদের দেশে, আমরা কোনোটাকে ইন্ডিভিজুয়াল আমি কজ বলতে চাই না, অনেকগুলো কারণ আছে, বৈশ্বিক কারণ আছে, অনেকগুলো বিষয় আছে, এখানে ইস্যু আছে যে গ্লোবালি কিন্তু ফুড প্রাইস অনেক বেড়ে গেছে। আমাদের দেশেও সেটা হয়েছে। নট অনলি মানুষের, এটা গবাদি পশুর খাদ্যেরও দাম কিন্তু অনেক বেড়ে গেছে। একটা গবাদি পশুর খাদ্যের মধ্যে আমাদের দেশে যেগুলো খাওয়ানো হয়, তার মধ্যে দানাদার খাদ্য এবং আরেকটা হলো সবুজ ঘাস। তো এই জায়গাটিতে আমাদের ইন্টারভেনশন, আমরা অধিদপ্তর কাজ করছি কি করে মানুষের উৎপাদন খরচটাকে কমিয়ে
পণ্যের মূল্য কমানো যায়। কোন জায়গাটা সহজ? সবুজ ঘাস কি সহজ নাকি দানাদার জাতীয় খাদ্য সহজ? কোন জায়গাটায় আমাদের জোর দেওয়া উচিত? গ্রামের যারা কৃষক আছেন, যারা খামারি আছেন, দেখি অনেক সময় তারা একটু দিশেহারা অবস্থা থাকেন যে সবুজ ঘাসটা খাওয়াবেন নাকি দানাদার জাতীয় খাদ্য খাওয়াবেন। তো পরামর্শটা কি? সত্যিই বলেছেন যে দেখেন, গবাদি পশু এবং মানুষের মধ্যে কিন্তু তার ফিজিওলজিক্যাল যে ব্যবস্থা সৃষ্টিকর্তা দিয়েছেন সেটার মধ্যেই পার্থক্য আছে। গবাদি পশু তৃণভোজী প্রাণী, এটি কখনোই দানাদার খাদ্যের উপযোগী প্রাণী নয়। আমাদের এই জায়গাটিতে এখন মানুষকে আমরা নিয়ে যাচ্ছি, তাদের ফিরে যেতে হবে। আমাদের যেতে হবে গরুর খাদ্য ঘাস, গরুর খাদ্য ভাত নয়, গরুর খাদ্য ভুসি নয়, গরুর খাদ্য এগুলো নয়, এটি জরুরি প্রপার খাদ্য নয়। কিন্তু আমাদের দেশের সবুজ ঘাসের যে জায়গাটি, এটা এখন স্বল্পতা আছে। বলা হচ্ছে যে চিটাগুড়, ভুসি বা ওই যে আরো যেগুলো আছে, একটা ব্যালেন্সড ফুড, সুষম খাদ্য গরুকে। আপনি বলছেন যে সবুজ ঘাস, সবাই দেখি। জি হ্যাঁ বলুন। এই সবুজ ঘাস আমরা যদি গবাদি পশুকে ব্যাপকভাবে খাওয়াতে পারি, পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারি, তাহলে কিন্তু আমাদের উৎপাদন খরচ অনেকাংশে কমে আসবে। এবং সেটার জন্যেই আমাদের দেশে দেখুন এখন আমরা অনেকগুলো ঘাস, উন্নত জাতের ঘাস আমরা চেষ্টা করছি। আমাদের কৃষককে এটি প্রশিক্ষণের মাধ্যমে, আমাদের ঘাসের চারা সরবরাহের মাধ্যমে, যেমন অনেকগুলো ঘাস আমাদের আছে। আপনারা জানেন যে নেপিয়ার ঘাস, আমাদের জারা আছে, পাকচং আছে, আমাদের জার্মান আছে, এ ধরনের স্প্লেন্ডিডা আছে, রোজি আছে, ভুট্টা একটা সারা দেশেই কিন্তু এটি চাষ হচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলো কৃষককে বা আমাদের খামারি ভাই বোনদের বেশি বেশি আমরা উৎসাহিত করছি যে দানাদার খাদ্য থেকে বেরিয়ে এসে আমাদের কিন্তু যেতে হবে এই ঘাসের যদি একটা বিপ্লবের মাধ্যমে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে পারি, উৎপাদন অনেকাংশে কমে আসবে। শুধু তাই নয়, আমাদের দেশ পরিবর্তিত হচ্ছে। এখন বাজারে মাংস নিতে গেলে আপনি নিজেও একটা চর্বি দেখলে কিন্তু সেই মাংসটি নিতে চান না। অনেক সময় তাদের সাথে নিয়ে তর্ক বিতর্ক হয় না। যারা মাংস বিক্রি করবেন তারা তো চর্বি দিতেই চাবে, কিনেছে আসলে। এই যে অধিক চর্বি চাচ্ছি না এটা কেউ। আমরা যদি তৃণভোজী অর্থাৎ ঘাসের দিকে যাই, তাহলে আমরা লিন মিট, যেটি আমরা বলি যে এই কম চর্বিযুক্ত আমাদের মাংস উৎপাদন, সেটিও সহজ হবে, যেটি সবার জন্য হেলদিও হবে। সেই জায়গাটাতে কিন্তু আমরা কাজ করছি এবং অধিদপ্তর কাজ করছে। আমাদের সরকার সেই জায়গাতে কিন্তু আমাদের যারা উদ্যোক্তা আছেন অনেকভাবেই সাপোর্ট করছেন, যাতে করে আমরা খাদ্য উৎপাদনটা এটা কমিয়ে আনতে পারি। একটা বিষয়, আপনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ শাহিনুর আলম, ডাক্তার, যদি একটু বলবেন যে গবাদি পশুর রোগ নিয়ে যারা খামারিরা থাকেন সারা বছরই দেখে একটা আতঙ্কে থাকেন যে কোন গরুটার বা কোন পশুটার যে যদি কোনো রোগ হয় সেটার থেকে অন্যগুলো ছড়াবে, নানা রকম রোগ ব্যাধি আছে। সেই জায়গাটায় কি পরামর্শ, কি করণীয়? এবং এও বলবেন যে সাধারণত ঈদুল আজহা, কোরবানি ঈদকে ঘিরে এক শ্রেণীর মানুষ কি করে, ওই পশুদেরকে ট্যাবলেট খাওয়ায়, ওষুধপত্র খাওয়ায়, হাই স্টোরেজ যেটা থাকে, দ্রুত সে মোটা হবে, সে ভালো দাম পাবে। ফলে স্বাস্থ্যগত একটা ব্যাপার এখানে আছে, ঝুঁকি একটা রয়েছে। সেটা নিয়ে একটু বলবেন। একটা বিরতির পরে প্রশ্ন রেখে যাচ্ছি। দর্শক, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আবার ফিল্ম আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আমিষ উৎস নিয়ে। আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শাহিনুর আলম, পরিচালক সম্প্রসারণ, প্রাণী সম্পদ অধিদপ্তর। বিরতির আগে জানতে চেয়েছিলাম, আপনি ডাক্তার, সেই জায়গা থেকে আরও বেশি আপনাকে জানতে চাই যে গবাদি পশুর রোগ নির্ণয় নিয়ে বা রোগ নিয়ে খামারিরা যারা আছেন এক ধরনের আতঙ্কগ্রস্ত থাকেন সারা বছরই, কখন কি হয়ে যায় সে বিষয়ে একটু বলবেন। সেই সাথে একটা চক্র আছে যারা কোরবানি ঈদকে কেন্দ্র করে গরুকে দ্রুত বড় বানানোর চেষ্টা করে, স্বাস্থ্যবান বানানোর চেষ্টা করে, বেশি মুনাফা পাওয়ার লোভে। সেই জায়গাটা একটু বলবেন যে এই জায়গাটা আসলে কি, কারা কেন এগুলো হয়। খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনি বলেছেন। তার মধ্যে প্রথমেই রোগ, যে সত্যিই তাই, প্রত্যেকটা জীবনেরই কিন্তু সুস্থতা এবং অসুস্থতা দুটো দিক থাকে। তো আমাদের সবসময়ই কাম্য সুস্থতার অংশটি, আর যখনই এটার ব্যত্যয় ঘটে তখনই মানুষ অসুস্থ হয়ে যায়, পশু অসুস্থ হতে পারে। এটি একেবারেই অলীক কিছু নয়, অসুস্থতা থাকবে। তবে হ্যাঁ,
কিছু বিষয় আছে থাকবে রোগমুক্ত পশু থেকে আমিষের উৎসটা নেওয়া। জি, প্রথমে আমি আসি যে রোগ আমাদের গবাদি পশুতে যে বিষয়টি নিয়ে আমাদের কৃষক ভাইরা বা খামারি ভাইরা যারা একটু আতঙ্কগ্রস্ত থাকে বা একটু চিন্তায় থাকে, তার মধ্যে অন্যতম কয়েকটি রোগ আছে। একটি হলো খুরা রোগ, গবাদি পশুর আমরা খুরা রোগ বলি। আর একটি রোগ আছে যেটাকে আমরা লাম্পি স্কিন ডিজিজ বলি। এবং এই যে এখন গরম শুরু হয়েছে, আমাদের হিউমিডিটি যত বাড়ছে, এই সময়টিতে আরেকটি রোগ হয় যেটাকে আমরা বলি ইফিমেরাল ফিভার বা 3 days সিকনেস আমরা বলি। এই 3টা রোগ কিন্তু আসলেই অনেক সময় আমাদের ভাইরা চিন্তিত হয়ে থাকেন। তো খুরা রোগটি এটি একটি ভাইরাস দ্বারা হয়। আমি এই বিষয়ে একটু বলতে চাই আমাদের যারা কৃষক খামারি ভাই বোনেরা আছে তাদের জন্য। খুরা রোগ যেহেতু ভাইরাস দ্বারা হয় এবং এটা দ্রুত সংক্রমিত হয় এবং দ্রুত ছড়িয়েও পড়ে, তো সেজন্য আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, আমাদের জৈব নিরাপত্তার যে বিষয়টি, খামারের যে সিকিউরিটি, খামার যে নিরাপত্তা, সেই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। আমার গবাদি পশুতে এই রোগ সারা বছরই হতে পারে, তারপরেও নিয়মিত আমি যদি আমার গবাদি পশুগুলোকে টিকা প্রদান করে থাকি, নিয়মিত প্রতি বছরে নিয়ম অনুযায়ী খুরা রোগের টিকা প্রদান করি, আমি যদি লাম্পি স্কিন ডিজিজের যেটা হচ্ছে তার টিকা প্রদান করে থাকি, তাহলে এই রোগগুলো থেকে কিন্তু একটু মুক্ত আমরা থাকতে পারি। তারপরেও যদি কোনোভাবেই এটি আমাদের সংক্রমিত হয়, তো আমি অবশ্যই তাদের অনুরোধ করব, আমাদের নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে, সেই জায়গাতে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন, আমাদের সহকর্মী আছেন, তাদের পরামর্শটা তাদের নিতে হবে। তারপরেও আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরে একটি কল সেন্টার আছে। আচ্ছা, যে কল সেন্টারে ফোন করলে কিন্তু আমরা সেখান থেকেও পরামর্শ অনলাইনে পেতে পারি, যেখানে টোল ফ্রি, যেখানে আমাদের খামারি ভাইদের কোনো পয়সাও মোবাইল থেকে কাটা হবে না। 16358 এই নাম্বারে ফোন করেও কিন্তু সে পরামর্শ সেবাটা আমরা নিতে পারি। তবে এই সময়ের জন্য আমার একটু খামারি ভাইদের জন্য পরামর্শ থাকবে, বিশেষ করে লাম্পি স্কিন ডিজিজ এবং ইফিমেরাল ফিভার, এই দুটো অসুখই এই সময়টা হয়। অধিকাংশ সময়ই আমাদের মশা মাছি, বিশেষ করে এই ধরনের মশা মাছি যত বেশি বেড়ে যায়, তাদের মাধ্যমেই কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়ে। তো আপনার খামারটাকে আপনি যদি একটু ক্লিন রাখেন, মশা মাছির যে জায়গাগুলোতে জন্মাচ্ছে সেই জায়গাগুলো যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং নিয়মিত একটু স্প্রে করেন, এই জায়গাগুলোকে ঝোপঝাড় যেগুলো আছে সেটা একটু ক্লিন করে রাখেন, যত বেশি এটি করতে পারবেন আপনার খামারকে তত বেশি আপনি নিরাপদ রাখতে পারবেন। এবং বাইরের অযাচিত কোনো অহেতুক আগন্তুক যারা, তাদেরকে খামারে কিন্তু অ্যালাউ করা ঠিক না। খামারটিতে আপনার আসলে এটি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, মানে ওপেন সবাই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া কখনোই উচিত নয়। জীবিকার একটা বড় জায়গা, কেন আমি হুমকিতে রাখবো? খামারি ভাইদের এই জায়গাটিতে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যেন আমি কোনোভাবেই, একটা মানুষ বাইরে থেকে আসলো বা একটা পশু নিয়ে আসলো, বাজার থেকে একটা পশু কিনে নিয়ে আসলো হঠাৎ করে, সে জানে না, কিন্তু বাজারে একটা বড় সোর্স ডিজিজের। আপনি যখন নতুন একটা পশু আপনার খামারে ঢোকাবেন, এই খামারটিকে পশুটা কিনেই মূল খামারে আপনি কখনোই প্রবেশ করাবেন না। মিনিমাম 15টা দিন এটিকে আলাদা রেখে আপনি একটু পর্যবেক্ষণ করেন। তারপরে যদি দেখেন যে সম্পূর্ণভাবে পশুটি আমার ঠিক আছে বা এর কোনো সমস্যা নেই, ওই পশুটিকে টিকা দিয়ে তারপর মূল খামারে আপনি নিয়ে আসেন, অনেক ঝুঁকি কমে যাবে। আরেকটা বিষয় জানতে চেয়েছিলাম যে আরেকটা বিষয় হরমোন স্টেরয়েডের যে বিষয়টি আপনি বলেছিলেন, সামনে আমাদের কোরবানি ঈদ আমাদের আসছে, এই চক্রটা বেশ তৎপর থাকবে, এই বিষয়ে একটু বলেন যে বিষয়গুলো আসলে কি, কেন এটা স্বাস্থ্যের জন্য নিশ্চয়ই ক্ষতিকর, বা এটা কারা করে, কি জন্য করে, কি উদ্দেশ্য একটু। জি, সামনে আমাদের মুসলিম উম্মার জন্য একটি অনেক বড় উৎসব হলো আমাদের ঈদুল আজহা। আপনারা জানেন যে ঈদুল আজহায় গবাদি পশুর আমাদের এখন প্রাপ্যতা, আমাদের যে চাহিদা, জাতীয় চাহিদার মাত্রা ছাড়িয়ে গেছে। আমরা গত বছরই কোরবানির দিয়ে 1,25,00,000 গবাদি পশু আমার প্রস্তুত ছিল কোরবানির জন্য। আমাদের মোট গবাদি পশু বিক্রি হওয়ার পরেও আমাদের প্রায় 22 লক্ষ গবাদি পশু উদ্বৃত্ত থেকেছে। সুতরাং আমরা বিগত ধারাবাহিকভাবে কয়েক বছর কিন্তু গবাদি পশুর উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছি। তো এখন যে কথাটি আপনি বললেন, এই যে মৌসুমি অনেক ব্যবসায়ী আছে যারা এ সময় খুব তাড়াতাড়ি গবাদি পশু একটু স্বাস্থ্যবান করবার জন্য হয়তো অনেক ওষুধ ব্যবহার করছে, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের আমি মনে করি মিথস্ক্রিয়া আছে। কারণ গবাদি পশুতে স্বাস্থ্য, অনেকে হরমোন স্টেরয়েডের কথা বলছেন, এটি
যথার্থতা আসলে কিন্তু আমরা খুব একটা পাইনি। কারণ প্রতিটা হাটে যখন আমরা গবাদি পশুর হাটগুলো বসে, ঈদের হাট, সেখানে কিন্তু আমাদের মেডিকেল টিম কাজ করে। সেখান থেকে আমরা নমুনা নিয়ে আমাদের ল্যাবে পরীক্ষা করি। সেই ল্যাবে বেশ কয়েক বছর ধরে চালু আছে, সেখানে কিন্তু আমরা কোনো অস্তিত্ব পাইনি। তো এই যে হরমোন ব্যবহারের যে বিষয়টি বলা হয়, এটি আমার মনে হয় না যে এটাতে আমার কান দেবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ প্রত্যেকটা জায়গা থেকেই আমরা কিন্তু হাটগুলো থেকে এটিকে দেখবার জন্য আমরা নমুনা সংগ্রহ করে, আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট রেফারেন্স ল্যাব আছে, আমাদের সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাব, সেখানে আমরা পরীক্ষা করছি। সো এই যে এগুলোর উপস্থিতি কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে সেভাবে আমরা পাইনি। সো এটিকে কান না দিয়ে গরু মোটা তাজা তারা করছে। হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছিলাম এই যে আমার খামারি ভাইদের কিন্তু স্বপ্ন রয়েছে এই অ্যানিমালটাকে নিয়ে, সুতরাং তাকে যে যত্ন, যে খাবার, খাদ্য অভ্যাস এবং এগুলো দিয়ে কিন্তু তাদেরকে হৃষ্টপুষ্ট করা হচ্ছে। সো এখানে ওষুধ দিয়ে একটা গরু রাতারাতি মোটা হবে, এটিও কিন্তু সঠিক নয়। এখানে আরেকটা সায়েন্টিফিক বিষয় আছে, আপনি বিষয়টা পরিষ্কার করলেন। আর একটা বিষয় আছে যে অনেকে স্টেরয়েড করা বলছেন, যে হ্যাঁ স্টেরয়েড অনেক আমাদের দেশে আছে, কিন্তু এটি এখন আর আমাদের কৃষকেরা এটি কখনোই করে না। কারণ একটা স্টেরয়েড যখনই দীর্ঘ সময় ধরে খাবে, তার কিন্তু সবচেয়ে বেশি হতে পারে তার এই অ্যানিম্যালটা একটা ঝুঁকির মধ্যে থেকে যায়। বিশেষ করে আমাদের ভাইটাল অর্গ্যানের মধ্যে একটা হলো কিডনি, যেটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যে স্বপ্ন নিয়ে যে এনিম্যালটাকে সে লালন পালন করছে, তার চোখের সামনেই সেটি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু এখন এওয়ার, আমাদের কৃষকেরা এই বিষয়গুলো জানে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে। সো এগুলো নিয়ে আমার মনে হয় না এখন আর উদ্বিগ্ন হবার কোনো কারণ আছে। এটি নিয়ে হচ্ছে না, এটি আমি আশ্বস্ত করতে চাই। একটা বিরতির পরে আপনার সঙ্গে আরও আলোচনা করতে চাই। দর্শকের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরলাম আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম আমিষের উৎস, এটা নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শাহিনুর আলম, পরিচালক সম্প্রসারণ প্রাণী সম্পদ অধিদপ্তর। আপনি গবাদি পশুর রোগ, গোখাদ্য নিরাপত্তা, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চাহিদার অনেক যোগান কিভাবে আসছে সারা দেশের বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। সবুজ ঘাস, তারপরে দানাদার খাবার নিয়ে আপনি আলোচনা করেছেন। একটু বলবেন যে মানে গবাদি পশুর জাত উন্নয়ন কিভাবে আপনারা এটা কিভাবে হয়, এবং এই যে কৃত্রিম যে প্রজননের একটা কথা বলা হয়, ওই জায়গাটায় কিভাবে আসলে কাজ করছেন আপনারা? রাইট। প্রাণী সম্পদ অধিদপ্তরের সুনির্দিষ্ট কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আচ্ছা। তার অন্যতম একটি উদ্দেশ্য হলো আমাদের উৎপাদন এবং উৎপাদনশীলতার বৃদ্ধি। এটি হলো অন্যতম আমাদের উদ্দেশ্য, অধিদপ্তরের উদ্দেশ্য। সেই আমি প্রথমে একটু আলোচনায় এসেছিল যে আমাদের জাত উন্নয়নের যে বিষয়টি, আমাদের প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে, আমাদের ল্যান্ড কমে আসছে, আমাদের সুযোগ, যে চারণভূমির সুযোগ কমে আসছে, সে কারণে আমাদের জাত উন্নয়নের জায়গাটিতে আমাদের কাজ করছি। আমাদের দেশে জাত উন্নয়নের জন্য সরকারের নির্দিষ্ট কিছু পলিসি আছে, যে পলিসিতে আমাদের দেশের উপযোগীর জন্য কিন্তু আমরা কাজ করছি। আমাদের পলিসি অনুযায়ী আমাদের দেশে দু ধরনের উন্নত জাতের গবাদি পশুকে প্রমোট করা হয়। একটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু, এবং আরেকটি হলো আমাদের শাহিওয়াল জাতের গরু। দেখুন, আমরা আমাদের দেশেই আমাদের সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং ফার্ম আছে সাভারে, যেখানে আমাদের এই জাত উন্নয়নের যে মূল নিয়ামক, যে আমাদের কৃত্রিম প্রজননের জন্য সিমেন, গবাদি পশুর সিমেন উৎপাদন অত্যন্ত আধুনিকভাবে সেখানে কিন্তু উন্নত জাতের গবাদি পশুর সিমেন সেখানে উৎপাদন করা হচ্ছে। প্রতি বছর প্রায় 42 লক্ষ মাত্রারও বেশি সিমেন কিন্তু উৎপাদন করছি আমরা আমাদের সরকারিভাবে। এই সিমেন্ট সারা দেশে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ার মাধ্যমে প্রতি বছর প্রায় 16 লক্ষেরও বেশি অধিক উৎপাদনশীল এবং উন্নত জাতের গবাদি পশু কিন্তু আমাদের মূল গবাদি পশুর সঙ্গে যুক্ত হচ্ছে। এটি জাত উন্নয়নের কিন্তু অন্যতম একটি কার্যক্রম, এবং জাত উন্নয়নের মাধ্যমে যা হচ্ছে, একদিকে গরুর মাংসের উৎপাদনও বাড়ছে, অন্যদিকে আমাদের দুধের উৎপাদন কিন্তু আমরা বাড়াচ্ছি। এই কার্যক্রমটি এখনও আমরা
শুধু সরকারিভাবে গবাদি পশুর এই জাত উন্নয়নে আমরা করছি তা নয়, পাশাপাশি কিন্তু আমাদের অনেক বেসরকারি উদ্যোক্তা আছেন, অনেক বেসরকারি সংস্থা আছেন, পাশাপাশি তারাও এই জাত উন্নয়নের জায়গাটিতে কাজ করছে। তাছাড়া আমাদের দেশে কিন্তু আমাদের অনেকগুলো আমাদের দেশীয় জেনেটিক্স আছে, যেটাকে আমরা বলি ন্যাশনাল রিসোর্স। আচ্ছা, ন্যাশনাল রিসোর্স আমাদের এই দেশটা, বাংলাদেশেই আমাদের যদি গবাদি পশুর দেশীয় জাতের কথা বলি, আপনি চট্টগ্রামের দিকে যাবেন, এক ধরনের লাল গরু দেখতে পারবেন, যেটাকে আমরা বলি রেড চিটাগং। এটি কিন্তু আমাদের দেশীয় জাত। এটাকে কিভাবে আরও বেশি উৎপাদনশীল করা যায়, সেই জায়গাতে গবেষণার মাধ্যমে সেটাতেও আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়নের কাজে আমরা হাত দিয়েছি। আমরা যদি বলি মুন্সিগঞ্জে একটা ব্রিড আছে, যেটাকে মীর কাদিম নামেও আমরা অনেকে চিনে থাকি। খুব সুন্দর সাদা ধরনের একটা শুভ্র গরু, দেখতেও খুব ভালো লাগে। এটি কিন্তু আমাদের দেশীয় জাত। আচ্ছা, এই জাতটিকেও উন্নয়নের জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের নর্থ বেঙ্গল গ্রে আরেকটি আছে, সেটি আছে আমাদের উত্তর অঞ্চলে এক ধরনের গরু পাওয়া যায় সেটি, এবং পাবনা অঞ্চলে দেখবেন যে এক ধরনের গরু পাওয়া যায়, যেটাকে পাবনা ব্রিড নামেই পরিচিত। এই চারটি আমাদের ন্যাশনাল জেনেটিক্স, এগুলোকে আমরা উন্নত করবারও চেষ্টা করছি। কারণ প্রতিনিয়ত আমাদের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। আমাদের আবহাওয়ায় যে গরুগুলো আমরা জাত উন্নয়ন করব, এই অ্যাডাপ্টেশনটা তাদের জন্য ভালো হবে, এই আবহাওয়ায় তারা খাপ খাওয়াতে পারবে, আমরা অধিক লাভবান হতে পারবো, সেই দিকেও কিন্তু অধিদপ্তর নজর দিচ্ছে। আমাদের আসলে একটু সময় শেষের দিকে আছে, একটু ভিন্ন একটা প্রশ্ন আমার মাথায় আসলো। সেটি হচ্ছে ধরেন এই যেটা বলেছিলাম যে গৃহস্থের যে গোয়াল ঘরের যে গরুটা, সেইটা আর সেই জায়গায় নেই, সেটা এখন খামারে বাণিজ্যিকভাবে লালন পালন হচ্ছে। এরকম 1000 টাকার বিনিয়োগ 100 কোটি 1000 কোটি টাকায় সেটা চলে আসছে। ঈদুল আজহার সময় আপনার 60,000 70,000 কোটি টাকার প্রতি বছর এরকম একটা বেচা কেনা হয়। ধনী মানুষের টাকাটা চলে যাচ্ছে গ্রামের সেই প্রত্যন্ত যিনি পিছিয়ে পড়া, আমরা যাদেরকে বলি একটু গরিব মানুষই যদি বলি, দরিদ্র মানুষ, তাদের পকেটে চলে যাচ্ছে। অর্থনীতির একটা বড় রকম একটা সার্কেল এখানে ঘুরছে, ফলে কোনো না কোনোভাবে মানুষ সেই সার্কেলে এসে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছে। কষ্ট জায়গাটা হচ্ছে যে কৃষকের সেই গোয়ালের গরুটা তো আমরা হারিয়ে ফেলছি। এটাকে কি কষ্ট বলবো? কৃষকের সেই গোয়ালের গরুটা আমরা হারিয়ে ফেলছি, সেটা তো এখন বাণিজ্যিক চাষ লালন পালন হচ্ছে, সেটা তো এখন খামার। জি, শেষ প্রশ্ন এটা ছিল। জি, আচ্ছা, ওকে, ঠিকই আপনি বলেছেন যে আসলে কৃষকের সেই যে গরুটি যেটি লালন পালন করতো, আজকে সেটি বাণিজ্যিক রূপ নিয়েছে। গ্রামে এখন গোয়াল ঘর নেই বললেই চলে, আমি দেখি না সব গ্রামে। আমি যেহেতু এই সেক্টরে কাজ করি, আমি দীর্ঘ সময় মাঠে কাজ করেছি। দীর্ঘ সময় আমার মাঠে কাজ চোখে পড়েছে যে গোয়াল ঘরের সংখ্যা কমেছে কৃষকের বাড়িতে। এখন গোয়াল ঘরের সংখ্যা যেটি আমরা বলবো সেই অর্থে নয়, বরং প্রত্যেকটা বাড়িতেই, আমি প্রথমে বোধহয় একটু উল্লেখও করেছিলাম, এই দেশের সরাসরি 20% মানুষ কিন্তু এখনো এই গবাদি পশুর সাথে যুক্ত রয়েছে। এবং সবচেয়ে যেটা ভালো লাগার জায়গা, এখন সেই কৃষক থেকে সেই কৃষকটা হয়েছে এখন আমাদের শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। তাদের সেই গরুগুলো হারিয়ে যাচ্ছে আমি সেটি বলবো না, বরং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। দেশে কিন্তু এখন অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। আগে যে মানুষগুলো গবাদি পশু পালন যারা করত, এখন নতুন শিক্ষিত মানুষ, আজকে যদি প্রদর্শনীতে আপনি দেখে থাকেন যে কত ভালো ভালো শিক্ষিত মানুষ এখানে গবাদি পশু পালন করছে, তাদের যে একটা এমপ্লয়মেন্টের জায়গা, তৈরি হয়েছে, তারা এখানে বেছে নিয়েছে এই কাজটিকে। সুতরাং এটি বাণিজ্যিক রূপ। আমাদের আলটিমেট টার্গেট প্রাণী সম্পদ একটি শিল্পে পরিণত হবে, সেটি কিন্তু আমাদের কাজ। আর প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা ভিশন আছে, যে ভিশন নিয়ে কাজ করে, সেটা হলো সবার জন্য নিরাপদ, পর্যাপ্ত এবং মানসম্মত আমিষ উপহার দেওয়া। এটি প্রাণী সম্পদ অধিদপ্তরের অন্যতম একটি ভিশন। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আশা করছি প্রাণী সম্পদ অধিদপ্তর, আমাদের সম্মানিত খামারি ভাইয়েরা, সম্মানিত যারা উদ্যোক্তা আছেন এবং সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিশ্চয়ই আমরা পৌঁছাতে সক্ষম হব। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শাহিনুর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এবং আলোচনা করার জন্য।
দর্শক অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে এসে গেছি। যেটা বললেন ডাক্তার মোহাম্মদ শাহিনুর আলম যে মানে প্রাণী সম্পদ অধিদপ্তরকে একটি শিল্পে তারা নিয়ে যেতে চান এবং নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত আমিষ তারা আমাদেরকে দিতে চান। আমরাও সেই অপেক্ষায় আছি যে কবে তারা আমাদেরকে এরকম একটি নিরাপদ এবং চমৎকার এবং স্বাস্থ্যসম্মত আমিষ আমরা তাদের কাছ থেকে পেতে পারি। আজ এ পর্যন্ত, আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।